বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, স্টোরি রাইটিং, হ্যাঁ, অনেক সহজ কাজ, অবশ্যই মুখস্থ করতে হবে না। দেখো, আমরা প্রথমে একটা কোশ্চেন দেখে নিই। হ্যাঁ, এই কোশ্চেন এমন একটা ইনস্ট্রাকশন থাকবে, নিচে একটা গল্পের শুরু অংশটা দেয়া থাকবে এবং ডট ডট দেয়া থাকবে। এখানে যা আছে আমি একটু তোমাদের জন্য রিড আউট করি। হ্যাঁ, এখানে লেখা আছে, রিড দ্য বিগিনিং অব এ স্টোরি। একটা গল্পের শুরু, এই হচ্ছে গল্পটা। গল্পের শুরুটা তোমাকে পড়তে বলেছে বিলো, যার নিচে দেয়া আছে। হ্যাঁ, এরপরে কাজ কি? অ্যাড মানে যোগ করো, যুক্ত করো। অ্যাট লিস্ট কমপক্ষে, অন্তত পক্ষে 10 নিউ সেন্টেন্সেস, 10টা নতুন সেন্টেন্স। টু কমপ্লিট ইট, ইট মানে গল্পটা কমপ্লিট করার জন্য 10টা নতুন সেন্টেন্স লিখো। গিভ, তারপর দিতে হবে এ সুইটেবল টাইটেল, একটা সুবিধাজনক মানানসই নাম দিতে হবে। টু ইট, গল্পের একটা নাম দিতে হবে। এখানে সবচেয়ে বেশি লক্ষণীয় শব্দ হচ্ছে এই যে এটা, অ্যাট লিস্ট, অন্তত পক্ষে। এটা দিয়ে বোঝানো হচ্ছে যে তুমি 11টা, 12টা, 13, 14 বা 15টা সেন্টেন্সে যদি লিখে ফেলো তাতে দোষের কিছু হবে না, লিখতে পারবে, কিন্তু 10টার কম লেখা যাবে না। এই হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে এখানে বলেছে 10 নিউ সেন্টেন্সেস, এই শব্দটা খেয়াল করবে। তার মানে এখানে যে সেন্টেন্সগুলো আছে এগুলো লেখা যাবে না, এরপরে নতুন করে 10টা। ঠিক আছে? তো গল্পের শুরুটা একটু পড়ে দিই তোমাদেরকে। ওয়ান ডে একদা এ বয় নোটিসড, একটা ছেলে লক্ষ্য করলো, দেখলো। কি দেখলো? সাম মানি, কিছু পরিমাণ টাকা। অন হিজ ওয়ে, পথে। কোথাকার পথে? টু স্কুল, স্কুলে যাওয়ার পথে সে কিছু টাকা দেখলো। দ্য বয় পিকড ইট আপ, ছেলেটা সে টাকাটা তুলে নিল, তার হাতে নিল। ঠিক আছে? এই হলো গল্পের অংশ, বাকিটুকু আমাদের লিখতে হবে। ঠিক আছে? তো আমরা এখন কি করব? ভয় পেও না, দেখো এখনই সোজা হয়ে যাবে। পরীক্ষার হলে আমরা প্রথমে যা করব যথারীতি আমরা এইভাবে লিখব, আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 9 বা 10, 11 যেই নাম্বার থাকে সেটা। তারপর একটা টাইটেল দিতে হবে। হ্যাঁ, তো টাইটেল নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই, একটা দিয়ে দিলেই হবে। যেমন আমি ধরো এরকম দিলাম, অ্যান অনেস্ট বয়, অর্থটা কি? একজন সৎ ছেলে। অথবা তুমি যদি এভাবে দাও, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোত্তম উপায়, বা অন্য কোনো টাইটেল দিয়ে দিতে পারো। ঠিক আছে? তারপরে কোশ্চেনে গল্পের প্রথম যে অংশটুকু যেভাবে দেয়া আছে, দ্য বয় পিকড ইট আপ, হুবহু এটা কপি করবে, এটা লিখতে হবে কিন্তু। তবে এটার জন্য কোনো নাম্বার নাই, না লিখলে নাম্বার কাটা যাবে। ঠিক আছে? এরপরে আমরা লিখব। তো আমি এখন সুবিধার জন্য আসো এই পরের অংশটা আপাতত ইংলিশে না লিখে বাংলায় লিখি। হ্যাঁ, দেখো তোমাদের ভালো লাগবে। ছেলেটি টাকাটা তুলে নিল, সে টাকাগুলো স্কুলে নিয়ে আসলো, এগুলো সে তার ক্লাস টিচারের হাতে দিল। সে সব কিছু টিচারকে খুলে বলল। টিচার অনেক খুশি হলেন। আসো সামনে যাই একটু। টিচার অনেক খুশি হলেন, তিনি সততা সম্পর্কে শিক্ষার্থীদের অনেক কিছু বললেন। ক্লাস শেষে তিনি ছাত্রদের নিয়ে প্রধান শিক্ষকের কক্ষে গেলেন। প্রধান শিক্ষকের সব শুনে খুশি হলেন। যাই হোক, তিনি সব ছাত্রকে তখন বিদায় দিলেন। তারপর তিনি থানায় কল দিলেন। একজন পুলিশ অফিসার আসলেন। প্রধান শিক্ষক পুলিশের কাছে টাকাগুলো বুঝিয়ে দিলেন। এটা কিন্তু রাষ্ট্রের নিয়ম, কোনো কিছু হারিয়ে গেলে, পাওয়া গেলে পুলিশের কাছে দেওয়াটাই নিয়ম। বুঝিয়ে দিলেন। পরদিন স্কুল সমাবেশে তিনি সেই ছাত্রকে ডাকলেন। আর কি করলেন? তিনি সবার সামনে তাকে, মানে ওই ছাত্রকে পুরস্কৃত করলেন, কোনো একটা গিফট দিলেন বা কিছু একটা করলেন। আমার কিন্তু মূল গল্পটা শেষ, ইচ্ছা করলে আরও 2 লাইন লিখা যেত, আমি লিখলাম না। 13টা সেন্টেন্স হয়েছে। হ্যাঁ, কেমন লাগলো তোমাদের সেটা কমেন্ট করবে। তো এখন আমি তোমাদেরকে পরামর্শ দিব, তোমরা প্রথমে এই ভিডিওটা এখন পজ করে দিয়ে এই সেন্টেন্সগুলোকে তুমি ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করো। তারপরে ভিডিও আবার আনপজ করে আমি কি কি করলাম আমার সাথে মিলিয়ে নাও। ঠিক আছে? তো আসো আমি যথা নিয়মে একটু সামনের দিকে যাই, সেন্টেন্সগুলো ট্রান্সলেট করার চেষ্টা করি। প্রথমে এই দুটা, সে টাকাগুলো স্কুলে নিয়ে আসলো। তো আমরা জানি যে তোমার এই যে ইংলিশ সেন্টেন্স লিখতে গেলে প্রথমে লিখতে হয় সাবজেক্ট।
এখানে সাবজেক্ট হচ্ছে সে, তারপরে লিখতে হয় ভার্ব। এখানে ভার্ব ধরলাম আমি আসলো, নিয়ে আসলো না ধরে শুধু আসলো ধরলাম। হ্যাঁ, আসা ইংরেজি কাম, তার পাস্ট টেন্স হচ্ছে কেইম। তারপর টাকাগুলো তো বুঝতে পারছো, দা মানি। আর স্কুলে এটার ইংরেজি কী হবে বলো তো? শুধু স্কুল লিখে দিলে কিন্তু হবে না। স্কুলে ইংরেজি লিখতে গেলে কি লিখতে হবে বলো একটু? টু স্কুল। হ্যাঁ, আচ্ছা, এই যদি হয় অবস্থাটা, তাহলে এবার পুরো সেন্টেন্সটা যদি আমরা লিখতে চাই, কালি চেঞ্জ করে নেই, আমরা বলতে পারি প্রথমে সাবজেক্ট হচ্ছে হি, তারপর ভার্ব হচ্ছে কাম, কামের পাস্ট টেন্স লিখতে হবে কেইম টু স্কুল, টাকাগুলো নিয়ে উইথ দ্য মানি, এইভাবে লিখলে হবে। আবার যদি তুমি মনে করো যে না আমি এইভাবে লিখবো না, আমি এভাবে লিখবো না, আমি বলতে চাইছি নিয়ে আসলো, এই পুরাটাই ভার্ব, তাই যদি মনে করো করতে পারো কোনো সমস্যা নেই। তাহলে নিয়ে আসা ইংরেজি কি? ব্রিং। ব্রিং এর পাস্ট টেন্স কি? BROUGHT, ব্রট। তখন সাবজেক্ট হবে, ভার্ব হবে ব্রট, আর সাবজেক্ট তো হি ঠিকই আছে। তাহলে তখন কেমন হবে আসো আমরা একটু দেখে ফেলি। এইভাবে তখন লিখব হি, BROUGHT, হি ব্রট দ্য মানি টু স্কুল। এইভাবে যদি লিখো তাও হবে, বা অন্য কিছু তুমি যদি তোমার মতো করে বানাও, বানাতে পারো। তো আশা করি এটা ক্লিয়ার হয়েছে। এবার পরের সেন্টেন্সটা দেখো। সে এগুলো, এখানে আগে সাবজেক্ট ঠিক করতে হবে। হ্যাঁ, সাবজেক্ট হচ্ছে সে মানে হি, আর ভার্ব হচ্ছে দিল। দিল ইংরেজি কি? গিভ, কিন্তু পাস্ট টেন্স লিখতে হবে গেইভ। একটু পরে লিখে দিচ্ছি। তার ক্লাস টিচারের হাতে। হ্যাঁ, তো হাতে বলতে এখানে তো আর হ্যান্ড বোঝাবে না, না, এখানে খুব সোজা করে এটা বুঝতে হবে। এখানে আর হ্যান্ড বুঝাবে না, এখানে হবে কি? টু। আমি লিখে দেখাচ্ছি একটু, কি লিখতে হবে? টু হিজ ক্লাস টিচার, এটা বললেই চলবে। তার ক্লাস টিচারের হাতে মানে ক্লাস টিচারের কাছে সে দিল। তাহলে ফুল ইংরেজিটা আমরা কিভাবে লিখতে পারছি? আসো, প্রথম সাবজেক্ট লিখবো, সাবজেক্ট হচ্ছে হি, ভার্ব লিখবো গেইভ, গিভের পাস্ট টেন্স হি গেইভ। এগুলো মানে দা মানি বলতে পারো, ইট বলে দিলে হবে। হি গেইভ ইট টু হিজ ক্লাস টিচার। শেষ। হি গেভ ইট টু হিজ ক্লাস টিচার, সে তার ক্লাস টিচারের কাছে এগুলো দিল, মানে টাকাগুলো দিল। এখানে ইট না বলে যদি আমরা দা মানি লিখি, হি গেভ দ্য মানি টু হিজ ক্লাস টিচার, তাও হবে। ঠিক আছে, এবার সামনে যাই। সে সব কিছু টিচারকে খুলে বলল, এটার এখন ইংরেজি লিখবো। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট যথারীতি আগের মতো সে মানে হি, আর ভার্ব কোনটা? বলল। হ্যাঁ, ঠিক আছে। বলা ইংরেজি টেল, তার পাস্ট টেন্স হচ্ছে টোল্ড। আর এই যে খুলে, এই খুলে শব্দটার জন্য ভয় পাওয়ার কিছু নেই। খুলে ইংরেজি হচ্ছে মানে ক্লিয়ারলি আর কি, CLEARLY, ক্লিয়ারলি মানে খুলে বললো। সব কিছু তো বুঝতে পারছো, এভরিথিং। টিচারকে হচ্ছে দ্য টিচার। তো এবার আসো আমরা এটার ইংরেজিটা লিখি, কয়ভাবে লেখা যায় দেখা যায়। প্রথমে সাবজেক্ট হচ্ছে হি, ভার্ব হচ্ছে টোল্ড, এভরিথিং, EVERYTHING, এভরিথিং, CLEARLY, ক্লিয়ারলি টু হিজ, TEACHER, টু হিজ টিচার। তুমি এইভাবে লিখলে কিন্তু হয়ে যাবে। হি টোল্ড এভরিথিং ক্লিয়ারলি টু হিজ টিচার, সেটা টিচারকে সব কিছু খুলে বলল। অথবা তুমি যদি ক্লিয়ারলি শব্দটা আগে দিয়ে দাও, আমি লিখি, ধরো তুমি যদি এভাবে দাও, CLEARLY, হি ক্লিয়ারলি told, EVERYTHING, হি ক্লিয়ারলি টোল্ড এভরিথিং। আরও মজার ব্যাপার হচ্ছে, আমি যদি এখানে টিচার শব্দটা না লিখি, এখানে যদি ফুল স্টপ দিয়ে দিই, এটা লিখলাম না আমি, তাও কিন্তু হবে। কারণ আগের লাইনে তো লিখেছি সে টিচারের কাছে টাকা দিয়েছে, এখন সে সব কিছু বলেছে, নিশ্চয়ই টিচারের কাছেই বলেছে। এই জন্য টু দ্য টিচার, এটা যদি আমি না লিখি, এখানেও যদি না লিখি, তাও কিন্তু হবে। হি ক্লিয়ারলি টোল্ড এভরিথিং, অথবা হি টোল্ড এভরিথিং ক্লিয়ারলি।
আরেকটা শব্দ দিতে পারি তোমাদের শেখার জন্যে। ধরো এরকম যদি লিখি, এটা লাল কালি দিয়ে লিখি, স্টপ ক্যাপিটাল দিতে হবে। হি এক্সপ্লেইনড, EXPLAINED, হি এক্সপ্লেইনড, EVERYTHING, হি এক্সপ্লেইনড এভরিথিং ক্লিয়ারলি। সে সব কিছু পরিষ্কার করে, ক্লিয়ারলি মানে পরিষ্কার করে মানে খুলে খালে ব্যাখ্যা করলো। এক্সপ্লেন অর্থ কি? ব্যাখ্যা করা, ব্যাখ্যা করলো। আমরা এইভাবে লিখলেও হবে, তুমি আবার যেটাই চুজ করো, ইটস আপ টু ইউ। পরেরটা, টিচার অনেক খুশি হলেন। এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে টিচার, আর ভার্ব হচ্ছে হলেন। হওয়া ইংরেজি কি? ওয়াজ দিতে পারি, আবার বিকাম, বিকেম এগুলোও দিতে পারি। আর অনেক খুশি মানে তো ভেরি হ্যাপি। তো এটা নিয়ে ঝামেলার কিছু মনে হয় নাই, আমরা লেখা শুরু করে দিতে পারি। অবশ্যই আমাদের দা দিতে হবে, হ্যাঁ, দা, TEACHER, দ্য টিচার, BECAME, পাস্ট টেন্স, বিকেম ভেরি হ্যাপি, হ্যাঁ। অথবা এই যে বিকেম যদি না দিতে চাও তুমি, বিকেমের জায়গায় তুমি ইচ্ছা করে কি দিতে পারো? ওয়াজ দিতে পারো, হ্যাঁ। দ্য টিচার ওয়াজ, আমি উপর দিয়ে লিখি, দ্য টিচার ওয়াজ ভেরি হ্যাপি। বিকেম না দিয়ে যদি ওয়াজ দাও তাও হবে। এখানে আর ঝামেলা না করি, আসো সামনের সেন্টেন্সগুলো দেখি। তিনি সততার সম্পর্কে শিক্ষার্থীদের অনেক কিছু বললেন। সেন্টেন্সটা দেখে আতঙ্কিত হওয়ার কিছু নেই, সোজা সোজা সেন্টেন্স। এখানে যে কয়েকটা কথা আছে, প্রথমে একটু আমরা সাবজেক্ট দেখে নিই। সাবজেক্ট হচ্ছে তিনি মানে হি, আর ভার্ব হচ্ছে কি? বললেন, টোল্ড। আচ্ছা, আর যে টুকরাগুলো, একটা হচ্ছে সততার সম্পর্কে, এটার ইংরেজি কি লিখবো বলো? হ্যাঁ, এটার ইংরেজি তুমি খেয়াল করো, সততার সম্পর্কে এটার ইংরেজি লিখবো অ্যাবাউট অনেস্টি। শিক্ষার্থীদের, এটা তো বুঝতেই পারছো, দ্য স্টুডেন্টস, অনেক কিছু ইংরেজি কি? মেনি থিংস। তাহলে এবার হয়ে গেল, আমরা সেন্টেন্সটা সাজাতে পারি এখন। তো সাবজেক্ট দিয়ে শুরু করতে হবে। প্রথমে সাবজেক্ট হচ্ছে হি, ভার্ব হচ্ছে টোল্ড, পাস্ট টেন্স, হি টোল্ড দ্য STUDENTS স্টুডেন্টস মেনি থিংস, তিনি ছাত্রছাত্রীদেরকে অনেক কিছু বললেন অ্যাবাউট অনেস্টি, সততা সম্পর্কে। তো এখানে আর আমি ঝামেলা না করি, তুমি যদি অন্য কোনোভাবে সাজাও, সাজাতে পারো, সমস্যা নেই। বাট বি কেয়ারফুল, সাবজেক্ট, ভার্ব, আর এখানে এটা হচ্ছে অবজেক্ট, দ্য স্টুডেন্টস, এগুলো কিন্তু পরপর দিতে হবে। এরপরে অ্যাবাউট অনেস্টি, এই সেন্টেন্সটা এইভাবেই সুন্দর, আর নাড়াচাড়া না করাই ভালো। আচ্ছা, এবার পরেরটা দেখি। ক্লাস শেষে, হ্যাঁ, ক্লাস শেষে ইংরেজি কি? আফটার দ্য ক্লাস। তিনি ছাত্রদের নিয়ে, এটার ইংরেজি কি হবে? প্রধান শিক্ষকের কক্ষে, এটার ইংরেজি কি হবে সেটা দেখতে হবে। আর এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে তিনি মানে হি, আর ভার্ব হচ্ছে ওয়েন্ট মানে গেলেন। ঠিক আছে, এবার আমি লেখা শুরু করি, হ্যাঁ, তোমরা লিখতে লিখতে বলি, তাতে বোঝা যাবে। প্রথমে আসো সাবজেক্ট লিখবো। প্রথমে এই যে ক্লাস শেষে, এটা শুরুতে আছে, এটা শুরুতে লিখে দিই। এটা সাবজেক্ট ভার্ব কিছুই না, হ্যাঁ। হলো না তো, ক্যাপিটাল দিতে হবে, AFTER, আফটার দ্য ক্লাস, একটা কমা দিব, হ্যাঁ, এটা তো সাবজেক্টের আগে। এবার সাবজেক্ট দিলাম, সরি, হি, আর ভার্ব দিলাম যাওয়া, ইংরেজি গো, গো এর পাস্ট টেন্স হচ্ছে ওয়েন্ট। কোথায় গেলেন? টু দ্য হেডমাস্টারের এইচ কিন্তু বড় হাতের দিতে হবে, হ্যাঁ, হেডমাস্টার, সরি, এই যে হেডমাস্টারের কক্ষে, এটা আমি আর লিখতে চাচ্ছি না। যদি লিখি তাহলে লিখতে হবে হেডমাস্টার্স রুম। তা আমার মনে হয় এটা না লিখলেও তো হচ্ছে, হেডমাস্টারের কাছে গেলেন, আমরা ওভাবেই লিখি। তাহলে এটা এইভাবে থাকি, ওয়েন্ট টু দ্য হেডমাস্টার, একা তো যায়নি, কীভাবে গিয়েছে? ছাত্রছাত্রীদেরকে নিয়ে, উইথ দ্য STUDENTS, with the students. He went to the headmaster with the students.
ঠিক আছে? তো এখানে আর কথা না বাড়াই, তুমি যদি এখানে একটু এরকম যদি বলতে চাও বলতে পারো এরকম, তুমি যদি এভাবে বলো হি টুক all the students to the headmaster। হ্যাঁ, ওই যে আফটার দ্য ক্লাস এটা কিন্তু লিখবো আগে, এটা তো আমি লিখি নেই, সমস্যা নেই। এই যে এই কথাটা কিন্তু এখানে আসবে, কোথায়, যে এখানে শুরুতে আফটার দ্য ক্লাস হি টুক অল দ্য স্টুডেন্টস টু দ্য হেডমাস্টার। হেডমাস্টারের কাছে সব ছাত্র নিয়ে হাজির, স্যার আমার ক্লাসের ছেলে কত ভালো আপনি দেখেন। ক্লাস টিচারদের কিন্তু এই সমস্ত ব্যাপারে অনেক আনন্দ, তোমরা যদি টিচার হও তখন বুঝতে পারবে। আচ্ছা আসো সামনে যাই এবার। প্রধান শিক্ষকও অলসো ব্যবহার করতে হবে এখানে। হ্যাঁ, এটাই সাবজেক্ট, দ্য হেডমাস্টার অলসো, ওর জন্য কি দিব, অলসো, আগেই বলে দিলাম। দ্য হেডমাস্টার অলসো খুশি হলেন, হওয়ার জন্য সে বিকেম, খুশি তো হ্যাপি। এখন এই সব শুনে এটার ইংরেজি কি, এটার ইংরেজি হচ্ছে সহজ শুদ্ধ ইংরেজি হচ্ছে HEARING, হিয়ারিং এভরিথিং, সব শুনে। এবং তুমি আরো একটু স্মার্ট হয় যদি তুমি হিয়ারিংয়ের আগে আরেকটা শব্দ দাও, অন হিয়ারিং। জায়গাটা কম হয়ে গেল, হ্যাঁ আরেকবার লিখি, সমস্যা নেই, স্পেসটা আমার আছে। অন হিয়ারিং এভরিথিং মানে সব শুনে। এখানে আর কথা না বাড়িয়ে সেন্টেন্স লেখা শুরু করে দিই, আসো, তোমাদের দেখতে ভালো লাগবে এখনই। তাহলে সাবজেক্ট কি, দ্য হেডমাস্টার, দ্য হেডমাস্টার, সাথে দিব কি অলসো, দি হেডমাস্টার অলসো। এবার ভার্ব হচ্ছে হলেন, হলেন হচ্ছে বিকেম, বিকেম হ্যাপি অন হিয়ারিং এভরিথিং। তুমি যদি অন হিয়ারিং এভরিথিং এই কথাটা যদি সবার আগে দিয়ে দাও তাহলে আরেকটু স্মার্ট হয়। অন হিয়ারিং এভরিথিং, এখানে কমা দিলাম, দ্য হেডমাস্টার এসটা কিন্তু বড় হাতে দিতে হবে, দ্য হেডমাস্টার অলসো বিকেম হ্যাপি, হেডমাস্টারও খুশি হলেন। এই সেন্টেন্সটা এই দুই স্টাইলে লেখা যাবে। হ্যাঁ, অন হিয়ারিং, এই যে অনটা দিতে কিন্তু কিন্তু তুমি বাধ্য না, অন দিলে একটু স্মার্ট হয়। অন হিয়ারিং এভরিথিং, সব কিছু শুনে। যা হোক, ও শব্দ এসে গেছে, যাই হোক। এখন বলো যাই হোক ইংরেজি কি, যাই হোক ইংরেজি সবাই জানো আশা করি, হাউএভার। হ্যাঁ, EVER, হাউএভার দিয়ে কমা দিব, এটা তো লেখা হয়ে গেল। সাবজেক্ট হচ্ছে তিনি সব ছাত্রকে, অল দ্য স্টুডেন্টস বিদায় দিলেন। এটার জন্য সুন্দর ইংরেজি হচ্ছে, সেন্টেন্সটাকে চিপাচিপি না করি আমি আরেকবার লিখি, আমি লেখা শুরু করে দিই, তোমরা দেখো। হাউএভার কমা, এবার সাবজেক্ট দিলাম হি, বিদায় দিলেন, এটার জন্য সুন্দর ইংরেজি হচ্ছে হি সেইড গুড বাই টু অল দ্য স্টুডেন্টস, তিনি সব ছাত্রকে বিদায় দিলেন, হি সেইড গুড বাই, এটাই কিন্তু স্মার্ট ইংলিশ। এই যে এটা সেইড গুড বাই, বিদায় দেওয়া, বিদায় জানালো টু অল দ্য স্টুডেন্টস। ঠিক আছে, আর যাই হোক তো বললাম। তুমি অন্যভাবে যদি বিদায় দিতে চাও, হি টোল্ড দ্য স্টুডেন্টস, আমি লিখি, লিখে দিই, অসুবিধা নেই। হাউএভার তো দিলাম, হাউএভার কমা হি টোল্ড the students to go back to the class, ক্লাসে ফিরে যাওয়ার জন্য তিনি বললেন। he told the students
টোল্ড তো এখানে হয় নাই, এখানে টোল্ড লিখতে হবে। যে এটা আমি লিখে দিই সুন্দর করে, অন্য কালি দিয়ে লিখে দিই, শব্দটা কি হবে? টোল্ড। এখানে হবে টোল্ড। হি টোল্ড দ্য স্টুডেন্টস টু গো ব্যাক টু দ্য ক্লাস। তিনি শিক্ষার্থীদেরকে ক্লাসে ফিরে যেতে বললেন। যে তিনি সব ছাত্রকে বিদায় দিলেন সেটা না বলে আমরা বলতে পারি তিনি শিক্ষার্থীদেরকে ক্লাসে ফিরে যেতে বললেন, মানে এখন আর কিছু করার নেই, যাও বাবা ভালো করেছো, এখন ক্লাসে যাও, আরও তো ক্লাস আছে। এবার সামনের দিকে যাই। তারপর তিনি থানায় কল দিলেন। এ কল দেওয়ার ইংরেজি কি? মেয়েকে ফোন কল। মেয়েকে ফোন কল, এটা হচ্ছে ভার্ব। হ্যাঁ, মেয়েকে ফোন কল, তার পাস্ট টেন্স লিখতে হবে কিন্তু। আর সাবজেক্ট হচ্ছে তিনি। সবার আগে কি আছে? তারপর। তারপর ইংরেজি কি? দেন। আর থানায় টু দি পুলিশ স্টেশন। আমি লেখা শুরু করে দিই। তারপর লিখবো শুরুতে THEN, এটাই তারপর, দেন। এবার সাবজেক্ট হচ্ছে হি। কল দিলেন, মেইড এ ফোন কল, পাস্ট টেন্স MADE, মেইড এ PHONE, ফোন কল। কোথায়? টু দি পুলিশ লিখলেও হবে, টু দ্য পুলিশ। থানা লিখতে পারো, অথবা টু দ্য POLICE, পুলিশ পর্যন্ত থেমে গেলেও হবে। আরও লিখতে পারো পুলিশ স্টেশন। পুলিশ স্টেশন মানে হচ্ছে থানা। তো তুমি যদি এখানে স্টেশন না লিখে এটা যদি বাদ দাও, তুমি যদি পুলিশ পর্যন্ত লিখে ফুল স্টপ দিয়ে দাও, হি মেড এ ফোন কল টু দ্য পুলিশ, তিনি পুলিশকে ফোন দিলেন, হবে, শুদ্ধ হবে। ঠিক আছে, আর ঝামেলা না করি। একজন পুলিশ অফিসার, পুলিশ অফিসার, হ্যাঁ, আসলেন, এই তো শেষ। আসা ইংরেজি কি? কাম, তার পাস্ট টেন্স হচ্ছে কেম। এ পুলিশ অফিসার কেম। এই কেম বলে থেমে গেলে খুব একটা সুন্দর লাগে না। হ্যাঁ, কেম টু হিম দিলে একটু ভালো হয়। এই পুলিশ অফিসার কেম টু হিম, যদিও বাংলাতে নাই, ইংলিশ লিখ থেকে দেখতে পারলাম আমরা যে কেম টু হিম, তার কাছে আসলেন। হেডমাস্টার ফোন দিলে তো পুলিশ আসবেই, তার কাছে একজন পুলিশ অফিসার আসলেন। ঠিক আছে, সামনে যাই। প্রধান শিক্ষক পুলিশের কাছে, পুলিশের কাছে ইংরেজি কী হবে বলো? টু দ্য পুলিশ। টাকাগুলো মানে তো দামানি, বুঝিয়ে দিলেন, এটা হচ্ছে ভার্ব। এই বুঝিয়ে দিলেন, এটার ইংরেজি কি দিব আমরা? আন্ডারস্ট্যান্ড না কিন্তু, এই বুঝা সেই বুঝা না। হ্যাঁ, হ্যান্ড ওভার। কাউকে টাকা বুঝিয়ে দেওয়া মানে কি? তার কাছে টাকাগুলো কি করলাম? আমি হ্যান্ড ওভার করলাম, বুঝিয়ে দিলাম মানে হ্যান্ড ওভার, পাস্ট টেন্স হবে হ্যান্ডেড ওভার। আর পুলিশের কাছে এটা ইংরেজি কী হবে? টু দ্য পুলিশ। টাকাগুলো তো দা মানি, প্রধান শিক্ষক তো হেডমাস্টার, এবং এটাই সাবজেক্ট। তাহলে শুরু করে দিই, প্রথমে সাবজেক্ট লিখি দা হেডমাস্টার। দা হেডমাস্টার। এবার ভার্ব হচ্ছে বুঝিয়ে দেওয়া, হ্যান্ডেড ওভার, HANDED, হ্যান্ডেড ওভার মানে বুঝিয়ে দিলেন। কি বুঝিয়ে দিলেন? দা মানি। কার কাছে বুঝিয়ে দিলেন? টু দ্য পুলিশ। পুলিশকে প্রধান শিক্ষক টাকাগুলো বুঝিয়ে দিলেন, পুলিশ নিয়ে গিয়েছে, এরপরে মালিক খুঁজে নেওয়া বা যা যা করার, এটা পুলিশি সিস্টেম, এটা আর আমাদের হাতে থাকে না। ঠিক আছে, এখানে আর ঝামেলা না করি। আচ্ছা, পরদিন। পরদিন ইংলিশ কী বলবো বলো? দ্য নেক্সট ডে। স্কুল সমাবেশে, ইন দ্য স্কুল অ্যাসেম্বলি, তিনি তো এখানে সাবজেক্ট, সেই ছাত্রকে, দ্যাট স্টুডেন্ট, আমি এমনও বলতে পারি দ্যাট অনেস্ট স্টুডেন্ট, ডাকলেন। ডাকা ইংরেজি কি? কল, কারণ পাস্ট টেন্স দিতে হবে। তাহলে এখানে যেমনি আছে এমনি লেখা শুরু করে দিতে, সাবজেক্ট কিন্তু এইটা। তো সাবজেক্টের আগে দুইটা কথা আছে, একটা স্কুল সমাবেশে আর একটা পরদিন। আমরা ইচ্ছে করলে দুইটাই আগে লিখে দিতে পারবো, সাবজেক্টেরই আগে। আমি লিখে দিই দ্য NEXT, দ্য নেক্সট ডে। স্কুল সমাবেশে, ইন দ্য স্কুল অ্যাসেম্বলি, ASSEMBLY, ইন দি স্কুল অ্যাসেম্বলি, কমা। এবার হি মানে দ্য হেডমাস্টার, এটা একদম সাবজেক্ট। এবার ভালো লিখবো কল, CALL, পাস্ট টেন্স দিতে হবে ED। হি কল্ড দ্যাট স্টুডেন্ট, তিনি সেই স্টুডেন্টকে ডাকলেন। শেষ। আশা করি বুঝতে পারছো।
কল্ড দ্যাট স্টুডেন্ট। তুমি যদি এখানে অনেস্ট শব্দটা ব্যবহার করো, হি কল্ড দ্যাট অনেস্ট স্টুডেন্ট, তাও করতে পারো। আচ্ছা, তো আসো সামনে। তিনি সবার সামনে তাকে পুরস্কৃত করলেন। তাকে মানে ওই ছাত্রটাকে। হ্যাঁ, তাহলে এখানে সাবজেক্ট কোনটা? তিনি। আর পুরস্কৃত করা, এটার ইংরেজি কি বলো? রিওয়ার্ড। আর তাকে তো হিম, সবার সামনে, এটার ইংরেজি কয়টা আছে? দুইটা আছে। একটা হচ্ছে বিফোর হিম, বিফোর এভরিবডি, আর একটা হচ্ছে ইন ফ্রন্ট অফ এভরিবডি। আমি দুইটাই লিখে দেব। আসো আমরা শুরু করে দিই। তাহলে সাবজেক্ট হচ্ছে হি, প্রথমে সাবজেক্ট হি। পুরস্কৃত করা ইংরেজি কি? রিওয়ার্ড। রিওয়ার্ড, এখানে পাস্ট টেন্স, এই জন্য রিওয়ার্ডেড। তাকে হিম সবার সামনে, বিইএফও আর বিফোর এভরিবডি, সবার সামনে। অথবা তুমি যদি এইভাবে লেখো, ক্যাপিটাল হবে, সরি, হি আর ই ডাব্লিউ এ আর ডিইডি, হি রিওয়ার্ডেড। এখানে হিম না লিখে যদি দ্য বয় লেখো তাহলে আর সুন্দর হয়। হি রিওয়ার্ডেড দ্য বয়, বিফোর আর লিখলাম না, ইন ফ্রন্ট অফ EVERY EVERY এভরিবডি। তুমি এখানে থেমে যেতে পারো, আবার যদি একটু বাড়াইয়া লেখো, যেটা আমাদের বাংলাতে ছিল না, যদি এরকম লেখো, একটা কথা, অ্যাট লাস্ট বা দেন দি তখন, দেন হি সেইড, কমা, তিনি কিছু একটা বলতেই পারে হেড স্যার, তাই না? ধরো বললো যে মাই ডিইএ আর মাই ডিয়ার, এই যে ইনভার্টেড কমা দিয়েছে কারণ ওনার মুখের কথা, মাই ডিয়ার স্টুডেন্টস, STUDENTS স্টুডেন্টস, কমা, REMEMBER রিমেম্বার, মনে রাখবে। HONESTY honesty is the best policy। এরপরে তুমি ইনভার্টেড কমাটা শেষ করে দিলে। ইনভার্টেড কমা দেওয়ার অর্থ হচ্ছে এটা ওনার মুখের কথা। হ্যাঁ, এই যে এইটুকু হেডমাস্টার মুখ দিয়ে বলেছেন। তুমি যদি এইটুকু দিয়ে যদি শেষ করো তাহলে স্টোরিটা আরও সুন্দর একটা কমপ্লিশন হয়। মাই ডিয়ার স্টুডেন্টস, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, রিমেম্বার, মনে রাখবে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোত্তম উপায় বা রাস্তা। তো আমার গল্প কেমন লাগলো, আমার সাথে ক্লাস করে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। কমেন্ট করতে ভুল করবে না। হ্যাঁ, তো আজকের মতো, ও আচ্ছা, আল্লাহ হাফেজ দেওয়ার আগে একটু বলি, এই যে গল্পটা যা বললাম সেটা পুরাটা এখানে লেখা আছে, ওই যে কোশ্চেনের অংশটুকু লেখা নেই, বাড়তি যেটুকু লিখতে হবে সেটুকু এখানে লেখা আছে। তোমরা ইচ্ছা করলে একটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। হ্যাঁ, একটা স্ক্রিনশট নিতে পারো। আমি কি একবার পড়ে দিব? একবার পড়েই দিই, এটাই ভালো হবে। একবার পড়ে দিলে ভালো হবে। হি কেম টু দ্য স্কুল উইথ দ্য মানি, সেই স্কুলে আসলো টাকাটা নিয়ে। হি গেইভ দ্য মানি, সে টাকাটা দিল, কাকে দিল? টু হিজ ক্লাস টিচার, ক্লাস টিচারের হাতে। দুটো সেন্টেন্স এখানে একসাথ করে ফেলেছি। অ্যান্ড টোল্ড এভরিথিং, এবং সব কিছু বললো। কাকে বললো সেটা তার বলার দরকার নেই, ক্লাস টিচারকে বললো। দ্য টিচার বিকেম ভেরি হ্যাপি, টিচার অনেক খুশি হলেন। হি টোল্ড দ্য স্টুডেন্টস, তিনি ছাত্রছাত্রীদেরকে বললেন, মেনি থিংস, অনেক কিছু, অ্যাবাউট অনেস্টি, সততার সম্পর্কে। আফটার দ্য ক্লাস, ক্লাসের শেষে, হি টুক দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীদেরকে নিয়ে গেলেন টু দি হেডমাস্টার, প্রধান শিক্ষকের কাছে। অন হিয়ারিং এভরিথিং, সব কিছু শুনে, দ্য হেডমাস্টার ওয়াজ অলসো হ্যাপি, হেডমাস্টারও খুশি হলেন। এখানে অলসোটা আমরা এখানে দিয়েছি, আর তখন অলসোটা হেডমাস্টারের পাশেই দিয়েছিলাম। তুমি যেখানে দাও শুদ্ধ। হাউএভার, সে যাই হোক, হি সেড গুড বাই টু দ্য স্টুডেন্টস, তিনি শিক্ষার্থীদেরকে বিদায় জানালেন। অথবা হি টোল্ড দ্য স্টুডেন্টস টু গো ব্যাক টু ক্লাস, ক্লাসে ফিরে যেতে বললেন। যাই হোক, দেন মানে অতঃপর, তারপর। হি মেড এ ফোন কল, তিনি একটি ফোন করলেন। টু দ্য পুলিশ স্টেশন, থানায়। এ পুলিশ অফিসার কেম টু হিম, একজন পুলিশ কর্মকর্তা তার কাছে আসলেন। দ্য হেডমাস্টার হ্যান্ডেড ওভার, বুঝিয়ে দিলেন, দ্য মানি, টাকাগুলো,
টু দ্য পুলিশ, পুলিশকে টাকাগুলো বুঝিয়ে দিলেন। গেল সেই দিনের গল্প। নেক্সট ডে, পরের দিন, ইন দ্য স্কুল অ্যাসেম্বলি, স্কুলের সমাবেশে, হি কল্ড দ্যাট অনেস্ট বয়, সেই সৎ ছেলেটাকে তিনি ডাকলেন। হি রিওয়ার্ডেড হিম, তিনি তাকে পুরস্কৃত করলেন ফর হিজ অনেস্টি, তার সততার জন্যে। অ্যান্ড ডিক্লেয়ার্ড, আমি ওখানে বলেছি সেইড, তোমরা ডিক্লেয়ার দিতে পারো, সেইড দিতে পারো। রিমেম্বার মাই স্টুডেন্টস, ওখানে লিখেছিলাম মাই স্টুডেন্টস রিমেম্বার, এরকম আগে পরে হলে দোষের কিছু নেই। রিমেম্বার মাই স্টুডেন্টস, মনে রাখবে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততায় সর্বোত্তম পথ। এই ছেলেটা যদি টাকাগুলো নিজের পকেটে রেখে নিজের মতো করে খরচ করা শুরু করতো, তাহলে এই ছেলেটা খারাপ মানুষ হয়ে যেত। সে এখন ভালো, সবার সামনে তার একটা বিশাল বড় পরিচিতি হয়েছে। তো আল্লাহ হাফিজ, ভালো থেকো।